বিসমিল্লাহির রহমানির রহিম। গুরু ক্লাবের ধারাবাহিক আয়োজনে আমরা বাংলা সাহিত্যের নিয়মিত ক্লাস করছি। তোমরা যেন ক্লাসের আগের দিনেই আমরা আমাদের ক্লাসের বিষয়বস্তু সহ ক্লাসের ঘোষণা দিয়ে থাকি। সেই ঘোষণার আলোকে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু তোমরা দেখতে পাচ্ছ। আমরা আজ যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও অন্যান্য উল্লেখযোগ্য সাহিত্যিক এবং তাদের সাহিত্যকর্ম সম্পর্কে আমরা আজকের যে ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে, তোমরা এই ক্লাসে কে কোথা থেকে শুনছো এবং সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা দয়া করে মন্তব্য করে জানাবে। এবং সেই সাথে তোমাদের শুরুতেই যারা আজকের ক্লাসে প্রথম বা ইতোমধ্যে যুক্ত হয়েছে এবং যুক্ত হবে, সকলের উদ্দেশ্যে আমাদের গুরু ক্লাব অ্যাপটি কিভাবে আমরা ব্যবহার করি, গুরু ক্লাব অ্যাপটির সোর্স কোথায়, আমরা কোথা থেকে এই অ্যাপটি সংগ্রহ করতে পারবো এবং অ্যাপটি সংগ্রহ করলে একজন চাকরি প্রার্থী, সর্বোপরি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী হিসেবে একজন প্রার্থী কিভাবে গুরু ক্লাবের এই প্ল্যাটফর্ম থেকে নিজেকে প্রস্তুত করতে পারে, সেই বিষয় নিয়ে আমরা একটা শুরুতে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি তোমরা জানো গুরু ক্লাব হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেটি অনলাইনে একটি অ্যাপের মাধ্যমে চাকরি প্রার্থীদের প্রস্তুতি গ্রহণ করার জন্য সুযোগ করে দিচ্ছে। গুরু ক্লাবের এই প্ল্যাটফর্ম থেকে যারা ইতোমধ্যেই ব্যবহার করছো এবং ব্যবহার করার ফলে তোমাদের অনুভূতি কি এবং ব্যবহার করতে গিয়ে তোমাদের কোথাও কোনো সমস্যা মনে হচ্ছে কিনা, এই বিষয়গুলো তোমরা মন্তব্য করে জানালে আমরা খুব দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করব। আমরা মন্তব্য করেছে আতাউর রহমান সাইদ, লিখেছে শোনা যাচ্ছে, ধন্যবাদ সাইদকে। মৃণালিনী মৃত্তিকা লিখেছে আই এম ফ্রম রাজশাহী, ধন্যবাদ রাজশাহী থেকে মৃত্তিকাকে মন্তব্য করার জন্য। এবং হাসান জুনিয়র মন্তব্য করেছে, হাসানকে ধন্যবাদ মন্তব্য করার জন্য। আমরা আলোচনা করছি আমাদের আলোচনার আজকের যে বিষয় রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম ও অন্যান্য সাহিত্যিক এবং তাদের সাহিত্যকর্ম সম্পর্কে। তার আগে তোমাদের জানিয়ে রাখা দরকার, সেটি হচ্ছে এখানে তোমরা দুটি পৃষ্ঠা দেখতে পাচ্ছ। আমরা যদি গুগল প্লে স্টোর থেকে গুরু ক্লাব নামে সার্চ দেই, তাহলে যে অ্যাপটি আমরা পাবো সেই অ্যাপটি ডাউনলোড করলে, ইনস্টল করলে আমরা প্রথম যে পৃষ্ঠাটি দেখতে পাবো সেই পৃষ্ঠাটি হচ্ছে এই বাম পাশের যে পৃষ্ঠাটি। এই পৃষ্ঠাটিতে আমরা যদি লক্ষ্য করি, এখানে আমাদের এই যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটি হচ্ছে গুরু ক্লাবের একজন পরীক্ষার্থীর জন্য গুরু ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাটিতে একজন পরীক্ষার্থী তার পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য সবচেয়ে বেশি এবং সবচেয়ে কার্যকরী বিষয়গুলো এই জায়গাটি থেকে সে সংগ্রহ করতে পারবে। এটি হচ্ছে একটি কোর্স, যে কোর্সের নামকরণ করা হয়েছে 47তম বিসিএস অ্যাডভান্স কোর্স। এখানে 47টি কার্ড রয়েছে। আমরা যদি এই স্টার্ট নাওতে ক্লিক করি, তাহলে আমরা ডান পাশের এই ছবিটি দেখতে পাবো। এই ছবিতে আমরা 47টি কার্ড দেখতে পাবো ধারাবাহিকভাবে। এখানে বিসিএস এর সম্পূর্ণ সিলেবাসকে সাজানো হয়েছে 47টি কার্ডে। আর এই 47টি কার্ডের আজকের আলোচনার বিষয় হচ্ছে এই 9 নম্বর কার্ড, যে কার্ডটি তোমরা দেখতে পাচ্ছ। এখানে বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও অন্যান্য উল্লেখযোগ্য সাহিত্যিক ও সাহিত্যকর্ম।
তোমাদেরকে মন্তব্য করার জন্য এবং যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আরো মন্তব্য পাচ্ছি। মন্তব্য করেছে জিলানী জামালপুর থেকে। ধন্যবাদ জিলানীকে মন্তব্য করার জন্য। লুৎফুন নাহার মন্তব্য করেছে, শোনা যাচ্ছে। ধন্যবাদ লুৎফুন নাহারকে। শিশির মন্তব্য করেছে, আজকে খুব সুন্দর শোনা যাচ্ছে। ধন্যবাদ শিশির মন্তব্য করে যুক্ত থাকার জন্য। আখলাকুর রহমান মন্তব্য করেছে, আই এম ফ্রম শেরপুর। অনেক ধন্যবাদ আখলাক। মন্তব্য করেছে সায়েম হোসেন, অ্যাপটি ভালো চাকরি প্রার্থীদের জন্য, আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি। ধন্যবাদ যুক্ত করার জন্য। থ্যাঙ্কস ফর ইউর নাইস অ্যাপ্রিসিয়েশন। এবং যুক্ত করেছে আতাউর রহমান সাইদ, আরেকজনকে মেনশন করেছে। আমরা এভাবে লিঙ্কটি শেয়ার করব এবং যারা যুক্ত হলে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে সুবিধা নিতে পারবে, তাদের জন্য সুবিধাজনক হবে, তারা এই জায়গা থেকে শিখতে পারবে বলে তোমরা মনে করো, তাদেরকে এই লিঙ্কটি কপি করে পাঠাবে অথবা শেয়ার করে জানাবে, যাতে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে কার্যকর ক্লাসে অংশগ্রহণ করতে পারি। এর মধ্যেই মন্তব্য করেছে বিশ্বাস, আমি রাজবাড়ী জেলা থেকে। ধন্যবাদ বিশ্বাসকে। ঢাকা থেকে মন্তব্য করেছে ফারজানা আক্তার। অনেক ধন্যবাদ সকলকে। আমরা মূল আলোচনায় চলে যাচ্ছে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। তোমরা জানো বাংলা সাহিত্যে এককভাবে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি, সেই মানুষটি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর তাই রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলোর মধ্যে, তাকে আমরা আলাদা একটি নামে উল্লেখ করি। তার নামেই মূলত বাংলা সাহিত্যের একটি অধ্যায়, বাংলা সাহিত্যের একটি আলাদা অংশ আমরা যুক্ত করি, আমরা আলোচনা করি। তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সাল। তিনি বাংলা সাহিত্যের একজন প্রতিভাবান লেখক। এমনই তার প্রতিভা, এমনই তিনি সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে। যিনি একই সাথে কবি, সাহিত্যিক, দার্শনিক, সঙ্গীতজ্ঞ, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং চিত্রশিল্পী। তার এই পরিচয়গুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বাংলা সাহিত্যের সঙ্গীতের জায়গায়, বাংলা সাহিত্যে কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, সব জায়গাগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সরব উপস্থিতি এবং সমৃদ্ধ তার যে অবদান, যা বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এখন পর্যন্ত ঋণী, এবং বাংলা সাহিত্য, বাংলা ভাষাভাষী মানুষের কাছে যতদিন থাকবে, রবীন্দ্রনাথের কাছে বাংলা সাহিত্য এভাবেই ঋণী থাকবে। কেন ঋণী থাকবে, কেন রবীন্দ্রনাথকে এতটা গুরুত্ব দিয়ে আমরা আলোচনা করি, আমরা পড়ি, আমরা রবীন্দ্রনাথের আজকের এই আলোচনা থেকে, আমরা রবীন্দ্রনাথ সম্পর্কিত আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারবো রবীন্দ্রনাথের শৈশব ও শিক্ষা জীবন। আমরা 1861 সালের 7ই মে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার মাতা সারদা দেবী। এই নামগুলো আমাদের মনে রাখতে হবে। চাকরির পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন আসতে দেখি, তাই এই তথ্যগুলো আমাদের জেনে রাখা দরকার। রবীন্দ্রনাথ ঠাকুর যে পরিবেশে বেড়ে ওঠেন সেটি মূলত ছিল একটি সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক পরিমণ্ডল, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের কৈশোর এবং শৈশব পার করেন। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা জীবন অত্যন্ত অল্প ছিল। তিনি কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুলে কিছুদিন পড়াশোনা করেন। 1878 সালে তিনি বিলেত যান আইন পড়তে, এবং তিনি সেখানেও তার প্রথাগত শিক্ষা সম্পূর্ণ হয় না। তবে তিনি স্বশিক্ষার মাধ্যমে ব্যাপক জ্ঞানার্জন করেন এবং সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা প্রভৃতিকে নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত করেন। সাহিত্যিক জীবন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে উল্লেখযোগ্য জীবন। তাই আমরা এই জায়গাটিতে ভালো করে পড়াশোনা করব, বিশেষভাবে মনোযোগ দিব, যাতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই সাহিত্যিক জীবন থেকে আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা হয় এবং এই তথ্যগুলো যেন আমাদের পরীক্ষায় কাজে লাগে। প্রথমত, তার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী, যেটি প্রকাশিত হয় 1878 সালে। আমরা একটু আগে যে তথ্য দেখলাম 1861 সালে রবীন্দ্রনাথের জন্ম, তার মানে 17 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এরপর তিনি একই সাথে কাব্য, গান, নাটক, প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প এবং গদ্যের বিভিন্ন শাখায় একের পর এক অমর সৃষ্টি আমাদেরকে উপহার দেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় ছোট গল্পের জনক। রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট গল্পের মধ্যে তিনি
সহজেই মানুষের জীবনযাপন, তৎকালীন সমাজচিত্র এবং মানুষের দর্শন, এই বিষয়গুলোকে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম ভিখারিণী, আর বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্পের নাম দেনা পাওনা। আমরা এই তথ্যগুলো মনে রাখবো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা থেকে আমরা রবীন্দ্রনাথের এই চমৎকার ছোট গল্পগুলো পড়তে পারি, সেটি হচ্ছে ছোট গল্প 1893 সালে যেটি প্রকাশিত হয়। এই জায়গা থেকে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে, রবীন্দ্রনাথের ছোট গল্প সম্পর্কে পড়তে পারি এবং রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে পারি। বাংলা সাহিত্যর সমৃদ্ধির জায়গাগুলো আমরা অনুসন্ধান করতে পারি। একইভাবে আমরা একটি ছক উল্লেখ করেছি। যেই ছকটিতে তোমরা এই ছকটিতে কিভাবে যাবে সেই বিষয়টা আমি একটু তোমাদের দেখিয়ে নিচ্ছি। আমি এখানে বলেছি, তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে পৃষ্ঠাটি রয়েছে সেই পৃষ্ঠাটি হচ্ছে গুরু ক্লাবের অ্যাপে যাওয়ার জন্য। আমরা ডান পাশের যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমরা ৪৭টি কার্ড দেখতে পাবো সেই কার্ডগুলোতে। এরপর আমরা আরো ৩টি ছবি দেখতে পাচ্ছি। সবার বাম পাশে যে ছবিটি রয়েছে এই ছবিতে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যে টপিকসে ক্লিক করব ওই টপিকসটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, এর পরের টপিকসই হচ্ছে কাজী নজরুল ইসলাম। তারপর টপিকস রয়েছে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। আরেকটু স্পষ্টভাবে দেখার জন্য আমি একটু দিচ্ছি। এই জায়গাগুলোতে আমরা ডান পাশে রিড অপশন দেখতে পাচ্ছি, যে রিড অপশনটিতে ক্লিক করলে আমরা এই এরপরের যে পৃষ্ঠাটি রয়েছে এই পৃষ্ঠায় আসতে পারবো। এই পৃষ্ঠাটি হচ্ছে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়ার জন্য, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানার জন্য আমাদের যে অংশটি, সেটি আমরা রিড অপশনে ক্লিক করলে পরের এই ছবিতে যেতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে টপিক ভিডিওস। এই টপিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও লিংক দেওয়া আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই টপিক ডিটেইলস এর এই জায়গাটি, যেখান থেকে একজন শিক্ষার্থী রবীন্দ্রনাথ ঠাকুর বা নির্দিষ্ট লেসন সম্পর্কে বিস্তারিত তথ্য পড়তে পারবে। এরপর রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ টপিক এক্সাম। টপিক এক্সামে ক্লিক করলে সে ওই অংশে পরীক্ষা দিতে পারবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো প্রশ্ন রয়েছে। ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? উত্তর সহ রয়েছে। এর ডান পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছ এখানে যদি ক্লিক করো তাহলে তোমরা ওই ছবিটির ওই প্রশ্নটির যে আকৃতিতে আমরা প্রশ্নটি পরীক্ষায় আসতে দেখি সেইভাবে আমরা প্রশ্নটিকে পাবো। এরপর আমরা যদি টপিক ডিটেইলসে ক্লিক করি, উপরে যেটা বলেছি যে এই জায়গাটিতে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এই পৃষ্ঠাটিতে আসতে পারবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিষয়গুলো আমি আলোচনা করছি এই বিষয়গুলো টপিক ডিটেইলসে তোমরা বিস্তারিত পাবে। এই হচ্ছে মোটামুটি গুরু ক্লাব অ্যাপ ব্যবহার করার পদ্ধতি। এরপর আমরা যে বিষয়ে কথা বলছিলাম, আমরা বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য আলোচনার যে জায়গা, তার সবচেয়ে বেশি অবদানের যে জায়গা সেটি হচ্ছে রবীন্দ্রনাথ সবচেয়ে বেশি অবদান রেখেছেন ছোট গল্পে এবং তার ছোট গল্পের সংখ্যা হচ্ছে ১১৯টি। সংখ্যাটি আমরা মনে রাখবো। আমরা ইতিমধ্যেই মন্তব্য পেয়েছি, মোহাম্মদ রাকিব হাসান মন্তব্য করেছে, স্যার অ্যাপস এর নাম কি? অ্যাপস এর নাম হচ্ছে গুরু ক্লাব। আমি নামটির স্পেলিং তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে লিখে আমরা যদি প্লে স্টোরে সার্চ করি তাহলে আমরা যে অ্যাপটি দেখতে পাবো, এই অ্যাপটি হচ্ছে আমাদের এই অনলাইন বিসিএস সহ যে কোনো চাকরি প্রার্থীদের পড়াশোনার এবং নিজেদেরকে প্রস্তুত করার সবচেয়ে জনপ্রিয় বর্তমান সময়ের এই প্ল্যাটফর্ম, যেটি আমরা খুঁজে পাবো। বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সম্পর্কে। ছোট গল্পের সংখ্যা হচ্ছে ১১৯টি। এখানে উল্লেখযোগ্য যে ছোট গল্পগুলো রয়েছে সেই ছোট গল্পগুলো ভিখারিণী, ছুটি, কাবুলিওয়ালা, নষ্টনীর, শাস্তি, পোস্টমাস্টার, মেঘরুদ্র, বষ্টমী, খোকাবাবুর প্রত্যাবর্তন, পয়লা নম্বর, ল্যাবরেটরি, মধ্যবর্তিনী, রয়েছে হালদার গোষ্ঠী, এক রাত্রি। এছাড়াও আরো অনেকগুলো ছোট গল্প, যেগুলো প্রত্যেকটি ছোট গল্পই পড়লে তোমাদের মনে হবে যে প্রত্যেকটি গল্প অন্য গল্প থেকে পৃথক এবং খুবই শিক্ষামূলক এবং হৃদয় স্পর্শী মনে হবে তোমাদের কাছে। তো এই বিষয়গুলো জানার জন্য আমরা যে টপিক ডিটেইলস এর কথা বললাম সেখানে আমরা একটি ছক উল্লেখ করেছি, যে ছকটিতে তোমরা দেখতে পাবে নাম এবং ওই ছোট গল্পের উল্লেখযোগ্য চরিত্রগুলোকে আমরা একটি ছকের মধ্যে উপস্থাপন করেছি, যেটি থেকে বেশিরভাগ সময় আমরা প্রশ্ন আসতে দেখি।
তোমাদের জিজ্ঞাসার্থে বলে রাখছি, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যদি প্রশ্ন আসে পরীক্ষায়, তাহলে আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। তাই এই অংশটি আমরা একটু বিশেষ গুরুত্ব দিয়ে পড়ব। আমরা মন্তব্য পেয়েছি, মেজবাহ আহমেদ তানভীর মন্তব্য করেছে রংপুর থেকে, ধন্যবাদ তানভীরকে। নুরানি ইসলাম মন্তব্য করেছে, আজ আমি প্রথম, ধন্যবাদ, স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনলাইন কার্যক্রমে। সিয়াম মন্তব্য করেছে, আমি জাপান থেকে দেখছি, ধন্যবাদ সিয়ামকে। এরপর রিয়েক্টর কিং মন্তব্য করেছে, আমি কক্সবাজার জেলা, ধন্যবাদ। হাসান মন্তব্য করেছে, হাসানের মন্তব্যে রাকিব হাসানকে মেনশন করেছে, ধন্যবাদ। আমরা রাকিব হাসান এর মন্তব্যের উত্তর দিয়েছি। অ্যাপটির নাম হচ্ছে গুরু ক্লাব। আমরা বলছিলাম, আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট গল্পগুলো শ্রেণী লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো সামাজিক গল্প রয়েছে কিছু, যেমন ছুটি, কাবুলিওয়ালা, খোকাবাবুর প্রত্যাবর্তন, পোস্টমাস্টার, মেঘরৌদ্র, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সামাজিক ছোট গল্প। এছাড়াও সামাজিক সমস্যাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ কিছু ছোট গল্প রচনা করেছেন, যেমন রামকানাইয়ের নির্বুদ্ধিতা, যজ্ঞেশ্বরের যজ্ঞ, অনধিকার প্রবেশ, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর প্রেম, ভালোবাসাকে উপজীব্য করে কিছু ছোট গল্প রচনা করেছেন, যেমন সমাপ্তি, নষ্টনীর, শাস্তি, পয়লা নম্বর, ল্যাবরেটরি, হৈমন্তী, মধ্যবর্তিনী, হালদার গোষ্ঠী, এক রাত্রি, নামঞ্জুর গল্প, দুরাশা, শেষের রাত্রি, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য ছোট গল্প, যেগুলোর উপজীব্য হচ্ছে প্রেম, ভালোবাসা। এছাড়াও মানব ও প্রকৃতির উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুর কিছু ছোট গল্প রচনা করেছেন, যেমন অতিথি, আপদ, শুভা, জীবিত অমৃত। এছাড়াও অতি প্রাকৃত কিছু ছোট গল্প আমরা লক্ষ্য করি, যেমন ক্ষুধিত পাষাণ, কঙ্কাল, নিশীথে, মণিহার, গুপ্তধন। এই ছোট গল্পগুলো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে পেয়েছি। এরপর আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে পেয়েছি নাটক ও কাব্যনাট্য। প্রথম প্রকাশিত গীতিনাট্য হচ্ছে বাল্মীকি প্রতিভা, 1881 সালে যেটি প্রকাশিত হয়। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নাটক রচনা করেন, নাটকের নাম ছিল প্রকৃতির প্রতিশোধ, যেটি 1884 সালে প্রকাশিত হয়। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর অভিনয় করেন তার মোট 13টি নাটকে। তোমরা হয়তো এই তথ্যটি অনেকেই জানবে না যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন অভিনেতাও ছিলেন। তিনি তার লিখিত 13টি নাটকে অভিনয় করেছেন মঞ্চে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেজ ভাইয়ের নাম সেজ ভাই হেমন্ত নাথের কন্যা প্রতিভা নাম ছিল। প্রতিভা অভিনয় করেন সরস্বতীর ভূমিকায়। রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং বাল্মীকির ভূমিকায় অভিনয় করেন তার বাল্মীকি প্রতিভা নাটকে। রবীন্দ্রনাথ কালমৃগয়া রচনা করেছিলেন রামায়ণের উপাখ্যান অবলম্বনে। এই তথ্যগুলো তোমরা জেনে রাখবে, আমাদের টপিক ডিটেলসে তোমরা রবীন্দ্রনাথ সম্পর্কে এই তথ্যগুলো পাবে। এখানে আমি একটি কৌশল তোমাদের বলে দিচ্ছি, যে কৌশলের মাধ্যমে তোমরা সহজেই মনে রাখতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো কি কি। কৌশলটি হচ্ছে, তাসের দেশের রাজা পৃথ্বীরাজের ঘোড়ায় চড়ে নটির পূজায় রক্তকরবী বিসর্জন দিতে গেলেন। সেখানে মুক্তধারা নাট্যদল অচলায়তনে বসন্ত এর নাটক পরিবেশন করছিল। ডাকঘরের চিরকুমার সভায় সিদ্ধান্ত হলো, এ কালের যাত্রায় চিত্রাঙ্গদার মতো প্রতিভা খুব বিরল। কিন্তু লম্পট অধিকারিণীর মায়ার খেলায় বাঁশরী, তপসী, শ্যামা, ফাল্গুনী 4 বোনের একজনও পরিত্রাণ পেলেন না। এখানে মূলত আমরা যে নামগুলো উল্লেখ করলাম, সেই নামগুলোর মধ্যে প্রকৃতির প্রতিশোধ, রক্তকরবী, রাজা ও রানী, বাল্মীকি প্রতিভা, শারদোৎসব, চিত্রাঙ্গদার রাজা, বিসর্জন, ডাকঘর, মালিনী, অচলায়তন, গোড়াইগলদ, ফাল্গুনী, বৈকুণ্ঠের খাতা, এই নাটকগুলোর কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উল্লেখযোগ্য বাংলা নাটক। এবার বাংলা নাটকগুলোকে যদি আমরা শ্রেণী বিভাগ করি, কতগুলো শ্রেণীতে ভাগ করি, তাহলে আমরা দেখব রূপক ও সাংকেতিক কতগুলো নাটক রয়েছে, যেমন প্রকৃতির প্রতিশোধ, রাজা ও রানী, শারদোৎসব, ডাকঘর, অচলায়তন, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক নাটক। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় যে ডাকঘর কি ধরনের নাটক, তখন আমরা বাছাই করব ডাকঘর হচ্ছে রূপক বা সাংকেতিক নাটক, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর সাংকেতিক ভাবে তার বিষয়বস্তুটিকে উপস্থাপন করেছেন, সরাসরি উপস্থাপন না করে রূপক ভাবে উপস্থাপন করেছেন। এছাড়াও কতগুলো গীতিনাট্য রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন, যেমন বাল্মীকি প্রতিভা, চিত্রাঙ্গদা, কালমৃগয়া, বসন্ত, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য গীতিনাট্য। এছাড়াও ভাবাশ্রয়ী ট্র্যাজেডির নাটক আমরা পেয়েছি রবীন্দ্রনাথের কাছ থেকে, যেমন বিসর্জন, কাব্যনাট্য পেয়েছি মালিনী, নৃত্যনাট্য পেয়েছি নটির পূজা, সাপমোচন, চিত্রাঙ্গদা। এরপরে প্রহসন পেয়েছি গোড়াই গলদ, বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা, হাস্য কৌতুক, ব্যঙ্গ কৌতুক, মায়ার খেলা।
এছাড়াও আমরা পুরনো কিছু নাটকের কথা উল্লেখ করেছি এবং উল্লেখ করেছি উপন্যাসের কথা। তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুরের 'প্রথম লেখা উপন্যাস হচ্ছে 'বউ ঠাকুরানীর হাট'। এবং রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত রাজনীতি সচেতনতার মানুষ ছিলেন, যিনি উপন্যাসগুলোর মধ্যে তার জাতীয়তাবাদ, ধর্মীয় বৈষম্য, সমাজের বিভিন্ন চিত্র তার উপন্যাসে তুলে ধরেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটি উপন্যাস হচ্ছে 'গোরা'। এই 'গোরা' উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর তার মনস্তাত্ত্বিক এবং তৎকালীন সমাজের যে পরিস্থিতি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে 'বউ ঠাকুরানীর হাট', 'রাজর্ষি', 'চোখের বালি', 'নৌকাডুবি', 'গোরা', 'চতুরঙ্গ', 'ঘরে বাইরে', 'যোগাযোগ', 'শেষের কবিতা', 'দুই বোন মালঞ্চ', ৪ অধ্যায়। এই উপন্যাসগুলো সম্পর্কে আমরা যে ছকটি উল্লেখ করেছি, সেখানে তোমরা একই সাথে উপন্যাসের নাম, উপন্যাসে উল্লেখযোগ্য চরিত্র, উপন্যাসটির ধরন এবং কোন বিষয়কে উপজীব্য করে রবীন্দ্রনাথ ওই উপন্যাসটি রচনা করেছেন, এই বিষয়গুলো আমাদের একটি ছকের মধ্যে তোমরা পেয়ে যাবে। এরপর আমরা উল্লেখ করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ সম্পর্কে। তোমরা জানো একটি উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে 'বিবিধ প্রসঙ্গ'। এই 'বিবিধ প্রসঙ্গ' প্রকাশিত হয় ১৮৮৩ সালে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর অনেকগুলো প্রবন্ধ উল্লেখ করেছেন। প্রবন্ধগুলো ছিল সমাজ সচেতনতার জন্য এবং সাহিত্য সচেতনতার জন্য, শিক্ষার্থীদেরকে উল্লেখ করে, সমাজপতিদেরকে অ্যা উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ ঠাকুরের এসব রচনা আমরা পাই। যেগুলো একই সাথে তথ্যবহুল এবং জ্ঞানগর্ভ আলোচনা রয়েছে সেখানে। এরপর আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে কিছু ভ্রমণ কাহিনী পেয়েছি। যেমন 'ইউরোপ প্রবাসীর পত্র', 'রাশিয়ার চিঠি', 'জাপান যাত্রী', 'পারস্যে', 'পথের সঞ্চয়' এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণ কাহিনীর সংখ্যা যদি আমরা বলি, তাহলে এখানে আমরা মোট ৯ টি সংখ্যা আমরা পেয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণ কাহিনীর সংখ্যা হচ্ছে মোট ৯ টি। এটি আমরা মনে রাখব। এই তথ্যটি আমরা মনে রাখব এবং একই সাথে আমরা মনে রাখব একই সাথে আমরা বলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সংখ্যা ১১৯ টি। কোনটি কি পরিমাণ সেটি আমরা মনে রাখবো। আমরা বলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণ কাহিনী ৯ টি। এছাড়াও আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে পেয়েছি অ্যা পত্র সংকলন। রবীন্দ্রনাথ ঠাকুর বিলেতে থাকাকালীন তার ভ্রাতুষ্পুত্রী অর্থাৎ তার ভাতিজিকে ইন্দিরা দেবীকে অ্যা কিছু পত্র লিখেছেন, যেগুলো পরবর্তীতে ছিন্নপত্র নামে প্রকাশিত হয়। আর ইন্দিরা দেবী ছিলেন বাংলা সাহিত্যের আরেক উল্লেখযোগ্য সাহিত্যিক প্রমথ চৌধুরীর স্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত পত্র সংকলন 'জাভা যাত্রীর পথ' এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আরেক পত্র সাহিত্যের সংকলন বা গুচ্ছের নাম হচ্ছে 'ছিন্নপত্র'। রবীন্দ্রনাথ ঠাকুর গান রচনা করেছেন। আমরা জানি বাংলা গানে রবীন্দ্রনাথ ঠাকুরের সরব উপস্থিতি এবং তার যে অবদান, তার জন্য বাংলা সাহিত্য, বাংলা গান তার কাছে চিরঋণী হয়ে থাকবে। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান, তা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। আর এই রবীন্দ্রসঙ্গীতের সংখ্যা হচ্ছে ২২৩২ টি। আমরা এই সংখ্যাটিও মনে রাখবো। সংখ্যাটি হচ্ছে ২২৩২। এই সংখ্যাটি আমরা মনে রাখবো গানের জন্য। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সংখ্যা হচ্ছে ২২৩২ টি। আমরা আ রবীন্দ্রনাথ ঠাকুরের গানের যে জায়গাটি, সেটি হচ্ছে তার উল্লেখযোগ্য একটি গানের সংকলনের নাম 'গীতাঞ্জলি'। এই 'গীতাঞ্জলি' প্রকাশিত হয় ১৯১৩ সালে। যে 'গীতাঞ্জলি' কাব্যটি যেভাবে উনি বাংলায় রচনা করেছিলেন, সেই বাংলা ভাষায় লেখা কাব্যটিকে উনি যখন ছন্দ, উনি যখন ওই কাব্যের প্রতিটি কবিতার ভাব ঠিক রেখে ইংরেজি ভাষাভাষী মানুষদের জন্য এটিকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছেন। তার এই গ্রহণযোগ্য করে তোলার প্রচেষ্টা নোবেল কমিটিকে এতটাই অ্যা মুগ্ধ করেছিল যে তারা ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে সাহিত্যে নোবেল প্রদান করেন। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল বিজয়ের যে জায়গাটি, সেটি হচ্ছে 'গীতাঞ্জলি'। আমরা এটি মনে রাখবো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থগুলো রয়েছে, যেমন কথা, কাহিনী, খেয়া, আরো রয়েছে গীতালি, চিত্রা, ছড়ার ছবি, নদী, পত্রপট, পুনশ্চ,
এখানে মূলত আমরা উল্লেখ করেছি ৫৬টি কাব্যের কথা, যে কাব্যগুলোর নাম তোমরা মনে রাখবে। একই সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, দর্শন, রাজনীতি ও দেশপ্রেম, চিত্রকলা এই বিষয়গুলো সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের টপিক ডিটেইলসে আমরা উল্লেখ করেছি। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে আমরা জানি ১৯৪১ সালে ৭ই আগস্টে। অ্যা স রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করলেও, পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেও রবীন্দ্রনাথ ঠাকুরের যে অমর কীর্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের যে অসামান্য অবদান, তার জন্য বাংলা পাঠক, বাংলা ভাষাভাষী, বাংলা সাহিত্যপ্রেমীরা রবীন্দ্রনাথ ঠাকুরকে আজন্ম স্মরণ রাখবে। এরপর আমরা ধারাবাহিকতা অনুসারে আমরা এখন আলোচনা করব কাজী নজরুল ইসলাম সম্পর্কে। তোমরা জানো কাজী নজরুল ইসলাম হচ্ছে বাংলা সাহিত্যের আরেক নক্ষত্র, যিনি জন্মগ্রহণ করেছেন ১৮৯৯ সালের ২৪শে মে ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে। আর তার বাবার নাম ছিলেন কাজী ফকির আহমদ এবং মায়ের নাম ছিল জাহেদা খাতুন। যেই তথ্যগুলো আমরা জানি, তার বাবা পেশায় ছিলেন একটি মসজিদের ইমাম এবং মা ছিলেন গৃহিণী। ছোটবেলায় কাজী নজরুল ইসলামের নাম ছিল দুখু মিয়া। আর দুখু মিয়া নাম হওয়ার কারণ হচ্ছে তার আগে তার মায়ের যে শিশুরা জন্মগ্রহণ করছিল, তার যে ভাই বোনরা জন্মগ্রহণ করছিল, তারা কেউ বেঁচে থাকেনি। কয়েকজন শিশু মারা গিয়েছিল তার মায়ের, যার কারণে কাজী নজরুল ইসলামের নামকরণ করা হয় দুখু মিয়া। তার বাবার অকাল মৃত্যুর পর রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম ৯ বছর বয়সে পারিবারিক অভাব মেটাতে বিভিন্ন কাজে যেতে বাধ্য হন। এই ধরনের কাজের মধ্যে ছিল মসজিদের মুয়াজ্জিন, মক্তব, শিক্ষকতা, এমনকি চায়ের দোকানেও কাজী নজরুল ইসলাম কাজ করেছেন। তার কাজী নজরুল ইসলামের মক্তবে পড়ার সময় তিনি ফার্সি, ইসলাম ধর্ম এবং দর্শন এই বিষয়গুলো অধ্যয়ন করেন, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করেন। এখানেই মূলত এই জায়গাতেই কাজী নজরুল ইসলামের সঙ্গীত এবং সাহিত্যের প্রতিভার বিকাশ ঘটে। ১৯১০ সালে কাজী নজরুল লেটো গানের দলে যোগ দেন। লেটো গানের দল ত্যাগ করে পুনরায় আবার পড়াশোনায় মনোনিবেশ করেন। তবে আর্থিক সমস্যার কারণে নিয়মিত পড়াশোনা কাজী নজরুল চালিয়ে যেতে পারেননি। এরপর শুরু হয় তার সৈনিক জীবন। ১৯১৭ সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন কাজী নজরুল ইসলাম এবং করাচিতে তিনি প্রশিক্ষণ গ্রহণ করেন। সেই সময় ওই প্রশিক্ষণে থাকা অবস্থায় তিনি কবিতা ও গল্প লেখা শুরু করেন। তার প্রথম কবিতার নাম মুক্তি এবং প্রথম গদ্যের নাম বাউন্ডুলের আত্মকাহিনী। সেনাবাহিনীতে থাকাকালীন এই দুটি সাহিত্যকর্ম তার কাছ থেকে আমরা পেয়েছি এবং সৈনিক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ফার্সি ভাষা শিখেছিলেন এবং সাহিত্য চর্চায় যার ব্যাপক প্রভাব আমরা পরবর্তীতেও লক্ষ্য করেছি। কাজী নজরুল ইসলামের পারিবারিক জীবন সম্পর্কে আমরা উল্লেখ করেছি। এছাড়াও উল্লেখ করেছি তার সাহিত্য জীবনের সূচনা ১৯২০ সালে সেনাবাহিনী ত্যাগ করে কলকাতায় এসে তিনি সাহিত্যিক এবং সাংবাদিক জীবন শুরু করেন। সাংবাদিক জীবনে এসে তিনি বাঁধনহারা এবং শাতিল আরব ও কোরবানি এই ৩টি কবিতার মাধ্যমে তিনি সাহিত্য জগতে বিশেষভাবে পরিচিতি লাভ করেন এবং যে জায়গাগুলোতে তিনি সাহিত্য রচনা করার ক্ষেত্রে তার নিজের যে কতগুলো ছদ্মনাম ব্যবহার করেছেন, সেগুলো হচ্ছে নুরু, ধূমকেতু, কহলন মিশ্র, শ্রী কাঁধে বাড়ি বলরাম, সারথি, শ্রী পড়ুয়াপাড়ে, রূপকার, শ্রমসুন্দর, বনবুলবুল, পায়োনিয়ার এই নামগুলো উনি ছদ্মনাম হিসেবে সাহিত্য রচনা করেছেন বা সাহিত্যের প্রকাশ ঘটিয়েছেন। কাজী নজরুলকে আমরা বলি বিদ্রোহী কবি। ১৯২২ সালে কাজী নজরুলের বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়, যেটি বাংলা সাহিত্যে এক নতুন দিগন্তের উন্মোচন করে। বাংলা সাহিত্যে এত ভাষার সংমিশ্রণে লেখা প্রথম কোনো কবিতা বাংলা সাহিত্য পায় এবং বাংলা সাহিত্যের পাঠকরা এটিকে খুব চমৎকারভাবে গ্রহণ করে। আমরা বিদ্রোহী কবি হিসেবে তার খ্যাতি পাওয়ার কারণে আমরা পেয়েছি তার কাছ থেকে সঙ্গীত পেয়েছি। তার সঙ্গীতের নামকে বলা হয় নজরুল সঙ্গীত। আর এই নজরুল সঙ্গীতের যে উল্লেখযোগ্য জায়গা, যে কারণে বাংলা সঙ্গীত জগৎ কাজী নজরুল ইসলামের কাছেও ঋণী হয়ে থাকবে। একই সাথে কাজী নজরুল ইসলাম ১৯৪২ সালে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হয় এবং পরবর্তীতে তার ১৯৪২ সালের পর থেকে সাহিত্যকর্ম বন্ধ হয়ে যায়। এরপর ৩৪ বছর কবি অত্যন্ত নিষ্ক্রিয় এবং অসুস্থতার মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হয়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, প্রকাশিত হয় ১৯২২ সালে। এছাড়াও রয়েছে বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, ফণিমনসা, সর্বহারা, জিঞ্জির।
যেগুলোর সম্পর্কে গুরুত্ব এবং প্রয়োজনীয় তথ্য আমরা উল্লেখ করেছি। আমরা জানি কাজী নজরুল হচ্ছে ৩ টি। 'বাঁধনহারা' তার ১ম উপন্যাস। এরপর আমরা পেয়েছি কাজী নজরুল ইসলামের কাছ থেকে আরো ২ টি উপন্যাস 'মৃত্যুক্ষুধা' এবং 'কুহেলিকা'। যে উপন্যাসগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমরা টপিক ডিটেইলস এ উল্লেখ করেছি, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিবে, পড়ে নিবে। এরপর আমরা কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ পেয়েছি 'ব্যথার দান', 'রিক্তের বেদন', 'শিউলিমালা'। তার কাছ থেকে আমরা বাংলা নাটক পেয়েছি যেমন 'ঝিলিমিলি', 'আলেয়া', 'মধুমালা', 'পুতুলের বিয়ে', যেগুলো সম্পর্কে আমাদের অ্যা এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কাজী নজরুল ইসলামের একটি সাহিত্যকর্ম উল্লেখ করে বলল যে এটি কোন ধরনের সাহিত্যকর্ম। এ ধরনের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটি অংশকে আমরা সেক্টর ওয়াইজ মনে রাখবো যে নাটক কোনগুলো, কাব্য কোনগুলো, গল্পগ্রন্থ কোনগুলো, আর সংগীতের জায়গা কোনগুলো। এগুলো যদি আমরা আলাদা করে মনে রাখতে পারি তাহলে আমরা এ ধরনের প্রশ্নগুলোর উত্তর সহজেই সঠিকভাবে প্রদান করতে পারব। এছাড়াও কাজী নজরুলের কিছু সাময়িক রচনা ছিল। যেমন কাজী নজরুল ইসলাম তোমরা জানো শুরুই করেছিলেন কলকাতায় এসে সৈনিক জীবন শেষ করে সৈনিক জীবন থেকে বের হয়ে এসে উনি সাহিত্য জীবন শুরু করেন সাংবাদিকতা পরিচয়ে। উনি বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকার সম্পাদনা করেছেন। এগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন উনি 'ধূমকেতু' পত্রিকা সম্পাদনা করেছেন। এই পত্রিকার মাধ্যমে তিনি ব্রিটিশ বিরোধী বক্তব্য রেখেছেন যা ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে রেখেছিল। এছাড়াও উনি দৈনিক নবযোগ এবং লাঙ্গল পত্রিকা সম্পাদনা করেন। এখানে কাজী নজরুল ইসলামকে যেহেতু বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয়, তাই একটি তথ্য আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। সেটি হচ্ছে ১৯৭২ সালের ২৪শে মে তিনি কলকাতা থেকে ঢাকায় আসেন এবং সেই তারিখ থেকেই তাকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়। এই তথ্যটি আমাদের মনে রাখতে হবে ১৯৭২ সালের ২৪শে মে। তোমরা লক্ষ্য করবে এই তারিখটি হচ্ছে ১৯৭২ সালের এটি আমরা মনে রাখবো ১৯৭২ সালের ২৪শে মে যেটি হচ্ছে কাজী নজরুল ইসলামকে ১৯৭২ সালের ২৪শে মে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করার তারিখ। এরপর আমরা কতগুলো পদকের কথা দেখেছি যে কাজী নজরুল ইসলাম যে পদকগুলোতে ভূষিত হয়েছেন, যে পদকগুলি উনি প্রাপ্ত হয়েছেন, যেমন জগত্তারিণী পদক ১৯৪৫ সালে দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় এবং পদ্মভূষণ পদক পান ১৯৬০ সালে ভারত সরকার প্রদান করে এবং ডি.লিট ডিগ্রি প্রদান করে ১৯৬৯ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং ডি.লিট পদক প্রদান করে ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই তথ্যটি গুরুত্বপূর্ণ। তোমরা এটি মনে রাখার চেষ্টা করবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডি.লিট ডিগ্রি প্রদান করে কবে? ১৯৭৪ সালে। আমরা এই সালটি মনে রাখবো। এটি হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। ১৯৭৪ সালে ডি.লিট ডিগ্রি প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই তথ্যটিও আমরা মনে রাখবো। এরপর আমরা চলে যাচ্ছি কাজী নজরুল ইসলামের পরলোক গমন সম্পর্কে। আমরা মনে রাখবো ১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতার পর তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান কাজী নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন। বাকি জীবন তিনি ঢাকাতেই অতিবাহিত করেন এবং ১৯৭৬ সালের ২৯শে আগস্ট তিনি পৃথিবী থেকে আ পরলোক গমন করেন, ইন্তেকাল করেন। তার বর্তমান সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই অবস্থিত। এরপর ধারাবাহিকভাবে আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের পর আমাদের আ আমরা আমাদের টপিক ডিটেইলস এ তোমরা লক্ষ্য করবে আমরা যে কার্ডগুলো যেভাবে সাজিয়েছি, আমি একটু তোমাদের দেখানোর জন্য সুবিধার জন্য একটু দেখাচ্ছি যে কার্ডগুলো আমরা কোথায় পাবো। কার্ডের জায়গাটি হচ্ছে মূলত এই জায়গাটিতে। এখানে আমরা কার্ডগুলো দেখতে পাবো। এই আমরা যখন যে কোর্সটিতে প্রবেশ করব, কোর্সটিতে প্রবেশ করলেই ডান পাশের ছবিটির মতো আমরা কতগুলো কার্ড দেখতে পাবো। এই কার্ডের মধ্যে আমরা বাংলা সাহিত্যের প্রায় উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ যাদের জীবনী থেকে, যাদের সাহিত্যকর্ম থেকে আমাদের পরীক্ষায় প্রশ্নের সম্মুখীন হতে হয়, তাদের জীবনী থেকে প্রাপ্ত সাহিত্যকর্মগুলোকে উল্লেখ করার জন্য আমরা তাদের নামের ক্রমানুসারে আমরা অধ্যায়গুলো সাজিয়েছি। যেমন আমরা ১ম এ এখানে উল্লেখ করব সরেয় থেকে দীর্ঘ ই পর্যন্ত যাদের যেসব সাহিত্যিকের নামের ১ম বর্ণ সরেয় থেকে দীর্ঘ ই তাদের আমরা এখানে উল্লেখ করেছি। যেমন ১ম এ আমরা উল্লেখ করেছি অন্নদাশঙ্কর রায়ের কথা।
তার সম্পর্কে, তার জন্মের তথ্য, তার মৃত্যুর তথ্য, তার প্রথম রচনা, তার ছদ্মনাম কি, তার উপন্যাসগুলো উল্লেখযোগ্য কি, কি এবং তার উল্লেখযোগ্য কোনো উক্তি রয়েছে কিনা সেগুলো আমরা উল্লেখ করেছি। একইভাবে অক্ষয় কুমার বড়ালের সম্পর্কে আমরা তথ্য প্রদান করেছি। আমরা অক্ষয় কুমার দত্ত সম্পর্কে তথ্য প্রদান করেছি। অচিন্ত্য কুমার সেনগুপ্ত সম্পর্কে আমাদের এখানে উল্লেখযোগ্য তথ্যগুলো উল্লেখ করেছি। অতুল প্রসাদ সেন সম্পর্কে উল্লেখযোগ্য তথ্যগুলো রয়েছে। অদ্বৈত মল্ল বর্মন সম্পর্কে আমরা উল্লেখ করেছি। অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা উল্লেখ করেছি, যিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র। এরপর আমরা উল্লেখ করেছি অমিতাভ ঘোষ সম্পর্কে, অমিয় চক্রবর্তী সম্পর্কে, অমর্ত্য সেন সম্পর্কে, যিনি বাংলা ভাষায় গ্রন্থ রচনা করে বাংলা ভাষাভাষী পাঠকদেরকে সমৃদ্ধ করেছেন, এবং আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে আমরা এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো উল্লেখ করেছি, যার উল্লেখযোগ্য রচনা চিলেকোঠার সেপাই, তোমরা জেনে থাকবে। তার জন্ম হচ্ছে গাইবান্ধার শাহঘাটা ইউনিয়নের গটিয়া গ্রামে। তার উল্লেখযোগ্য সাহিত্য কর্মগুলো আমরা উল্লেখ করেছি। আব্দুল্লাহ আল মামুনের নাম শুনে থাকবে তোমরা। আব্দুল্লাহ আল মামুন বাংলা নাটকের পথিকৃৎ, যিনি বাংলা নাটকে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার জন্ম জামালপুরের আমরাপাড়া গ্রামে। তার উল্লেখযোগ্য নাটকগুলো কি, কি, তিনি উপন্যাস রচনা করেছেন, তার উপন্যাসগুলোর নাম কি, কি, এগুলো আমরা এখানে উল্লেখ করেছি। আমরা একই সাথে উল্লেখ করেছি আব্দুল মান্নান সৈয়দ সম্পর্কে, আবুল কালাম শামসুদ্দিন সম্পর্কে, আবুল মনসুর আহমদ সম্পর্কে, আহমদ শরীফ সম্পর্কে। এই নামগুলো শুনলে তোমরা খেয়াল করবে যে নামগুলো আমরা সবগুলোই স্বরবর্ণতে রয়েছে। আমরা স্বরবর্ণ দিয়ে যেই সব কবি সাহিত্যিকের নাম, সেগুলোকে আমরা প্রথম নিয়ে এসেছি। আনোয়ার পাশা, আরো রয়েছে আবু ইসহাক, আবু জাফর শামসুদ্দিন, আরো রয়েছে আবু জাফর ওবায়দুল্লাহ, আরো রয়েছে আবুল ফজল। এভাবে আমরা বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য যারা সাহিত্যিক এবং যাদের সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে আরো বেশি সমৃদ্ধ করেছে, এবং যাদের সাহিত্যকর্ম থেকে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখি, তাদের নামগুলোকে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা যেই তথ্য এখানে তোমরা পাবে, আমার বিশ্বাস বাজারের কোনো বইতে তোমরা এই তথ্য পাবে না। এত পর্যাপ্ত পরিমাণ তথ্য তোমরা এখানে পাবে না। যদি কোথাও কোনো তথ্যে তোমাদের সমস্যা মনে হয়, সেই সমস্যাগুলো তোমরা আমাদেরকে জানালে আমরা খুব সহজেই সেই তথ্যগুলোকে সংশোধন করতে পারবো, যেটি বাজারের কোনো বইতে সম্ভব নয়। আমরা ইতোমধ্যেই আরো বেশ কিছু মন্তব্য পেয়েছি মোহাম্মদ আসাদের কাছ থেকে। আসাদকে ধন্যবাদ মন্তব্য করার জন্য। এরপর সিফাত আহমেদ মন্তব্য করেছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এরপর আমরা মন্তব্য পেয়েছি শাহেদ সরকারের কাছ থেকে। মন্তব্য করেছেন যে একটু বড় করে দেখাবেন। ঠিক আছে, ধন্যবাদ। বড় করে দেখানোর চেষ্টা করব। আমরা এখানে যদি আমরা একটি প্রশ্নের নমুনা দেখি, যেমন এখানে আমরা একটি প্রশ্নের নমুনা তোমাদের দেখানোর চেষ্টা করছি, যে প্রশ্ন কি ধরনের প্রশ্ন আমরা বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষায় যে আমরা প্রশ্ন পাবো, সেই প্রশ্নটির ধরন কি হবে। আমি আমার আলোচনা থেকেই একটি প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। এই প্রশ্নটি তোমরা উত্তরটি মন্তব্যে এখনই জানাবে। আমি একটি বিসিএস এর নমুনা প্রশ্ন তোমাদের জন্য উপস্থাপন করছি আজকের আলোচনা থেকে। যে প্রশ্নটির উত্তর তোমরা এক্ষুনি মন্তব্যে জানাবে। সময় লাগছে। আমি হয়তো প্রশ্নটি এর মধ্যেই দেখতে পাচ্ছ। এই প্রশ্ন হয়তো তোমরা এর মধ্যেই দেখতে পাচ্ছ। এখানে আমরা একটি প্রশ্ন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে প্রশ্নটি বলা হয়েছে চিলেকোঠার সেপাই উপন্যাসটির রচয়িতা কে? এখানে তোমরা প্রশ্নের যে ধরনটি বোঝানোর জন্য আমি একটি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। এটিকে এখানে আমরা মূলত দেখাতে চাচ্ছি যে
চিলেকোঠার সেপাই উপন্যাসটির রচয়িতা কে? এটি হচ্ছে প্রশ্ন। তার কতগুলো এমসিকিউ রয়েছে এখানে। ধরো ৪ টি অপশন রয়েছে। একটি অপশন হচ্ছে সৈয়দ শামসুল হক। এখানে দেখতে পাচ্ছ সৈয়দ শামসুল হক একটি অপশন। তারপরের অপশনে রয়েছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, রয়েছে আহমদ ছফা এবং রয়েছে আখতারুজ্জামান ইলিয়াস। এর সঠিক উত্তর কোনটি হবে সেটি তোমরা এখনই মন্তব্যে জানাবে। এবং ইতোমধ্যেই যারা মন্তব্য করে যুক্ত আছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অন্যদেরকে যুক্ত করার জন্য তোমরা লিঙ্কটি শেয়ার করে দেবে। আমরা আলোচনা করছি বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিকদের সম্পর্কে। আমরা একটি প্রশ্ন এখানে রেখেছি, আমাদের আলোচনা চলছে এবং এই প্রশ্নটির উত্তর তোমরা দ্রুত মন্তব্যে জানাবে। সহজ একটি প্রশ্ন, তোমরা কেউ মন্তব্য করে জানাও যে এই প্রশ্নের উত্তর কি হবে। চিলেকোঠার সেপাই উপন্যাসটির রচয়িতা কে? আমরা একজন মন্তব্য করেছে, অপশন হচ্ছে ডি। ধন্যবাদ আপনাকে সঠিক উত্তর প্রদান করার জন্য। এবং আরো যারা যুক্ত আছো তারাও প্রশ্নের নমুনা নিশ্চয়ই দেখতে পেয়েছো এবং এর মধ্যেই তোমরা অন্যদেরকে যুক্ত করার জন্য লিঙ্ক শেয়ার করবে অথবা লিঙ্কটি তাদের কাছে পাঠিয়ে দিবে। অথবা আরেকটি কাজ যেটি খুবই ফলপ্রসূ একটি কাজ হতে পারে, সেটি হচ্ছে তোমরা মন্তব্যে এসে যাকে যুক্ত করতে চাও তার নাম মেনশন করবে। তাহলে সে সরাসরি আমাদের লাইভে যুক্ত হয়ে যাবে। সেও আমাদের এই অনলাইন ক্লাস থেকে সুবিধা নিতে পারবে, তারও ভালো লাগবে নিঃসন্দেহে। আমরা কথা বলছিলাম বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য সাহিত্যিক এবং তাদের সাহিত্যকর্ম সম্পর্কে। এখানে আমরা এরপর আমরা বাংলা সাহিত্যের আরো যে উল্লেখযোগ্য সাহিত্যিকগুলো রয়েছে, যেমন কাজী আব্দুল ওয়াদুদ, আরো রয়েছেন কাজী ইমদাদুল হক, আরো রয়েছেন কাজী মোতাহার হোসেন। এভাবে ক দিয়ে যাদের নাম শুরু হয়েছে, ক বর্ণ দিয়ে যাদের নাম শুরু হয়েছে তাদেরটি আমরা আগে উল্লেখ করেছি। এরপর খ দিয়ে যাদের নাম শুরু হয়েছে তাদের নামগুলো আমরা উল্লেখ করেছি। একই সাথে তোমরা এখানে যে বিষয়গুলো পাচ্ছ একটু তোমাদের দেখার জন্য বলছি। এখানে আমরা যে বিষয়গুলো মনে রাখবো সেটি হচ্ছে সাহিত্যিকের নামের বানানটি আমরা ভালো করে খেয়াল রাখবো এবং সেই সাহিত্যিকের জন্ম, মৃত্যু এ সম্পর্কে আমরা মনে রাখবো এবং সেই সাথে আমরা মনে রাখবো সাহিত্যিকের সাহিত্যকর্ম, তার সাহিত্যকর্ম, সে কোন ধরনের সাহিত্যিক এবং কোন ধরনের সাহিত্যের কোন জায়গাটিতে তার অবদান বেশি সেগুলো আমরা মনে রাখবো। সেই সাথে আমরা আরো মনে রাখবো সেই সাহিত্যিকের পুরস্কার এবং স্বীকৃতিগুলো কি কি। এই তথ্যগুলো আমরা তুলে আনার চেষ্টা করেছি এবং বাজারের যে কোনো বইয়ের চাইতে সমৃদ্ধ তথ্য তোমরা আমাদের জায়গা থেকে পাবে। অর্থাৎ যে সাহিত্যিক সম্পর্কে আমরা পড়বো, সাহিত্যিকের নাম সম্পর্কে আমরা জানবো, সাহিত্যিকের জন্ম মৃত্যু এবং তার জন্মস্থান, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, সেই সাথে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি হচ্ছে সাহিত্যকর্ম এবং আরো আমরা জানার চেষ্টা করব পুরস্কার সম্পর্কে। তবে সবচেয়ে গুরুত্ব দিয়ে যে অংশটি আমরা পড়বো সেটি হচ্ছে এই সাহিত্যকর্ম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনার শেষ দিকে চলে এসেছি। আমরা এইভাবে সবগুলো কার্ড, তোমরা জানো গুরু ক্লাব হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে একজন পরীক্ষার্থী নিজেকে প্রস্তুত করার জন্য ৪৭টি কার্ড ধারাবাহিকভাবে সে অনুসরণ করবে এবং এই ধারাবাহিকভাবে ৪৭টি কার্ড অনুসরণের মধ্য দিয়ে সে ৪৭টি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং এই ৪৭টি পরীক্ষার নিয়ম হচ্ছে যে প্রথমে একটি পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেটাতে সে সন্তোষজনক নাম্বার অর্থাৎ ৬৫% নাম্বার যখন পাবে তখন সে পরের কার্ডটিতে যেতে পারবে। এইভাবে সে ধারাবাহিকভাবে যে সময় রয়েছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তার আগেই আমার বিশ্বাস যদি সে মনোযোগ দিয়ে চেষ্টা করে এবং একাগ্রতার সাথে যদি সে লেগে থাকে তাহলে বাজারের যে কোনো বই, যে কোনো কোচিং সেন্টারের চাইতে আমাদের এই গুরু ক্লাব অ্যাপের প্ল্যাটফর্ম থেকে সমৃদ্ধ এই টপিক কন্টেন্ট গুলো পড়ার মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে পারবে।
তোমরা নিজেরা যারা উপকৃত হচ্ছ তারা তাদের আশেপাশে আরো যারা উপকৃত হলে তোমাদের জন্য ভালো লাগবে মনে হয় তাদেরকেও গুরু ক্লাব অ্যাপ সম্পর্কে গুরু ক্লাবের এই প্ল্যাটফর্মটিতে যুক্ত করবে এবং আমাদের অনলাইন ক্লাসগুলোতে তাদেরকে যুক্ত থাকার জন্য বলবে। এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। সেই সাথে যারা যুক্ত আছো এবং যারা যুক্ত হবে পরবর্তীতে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।